রোববারের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অবস্থানের ঘোষণা জামাত সহ ৮ দলের। রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও চিনি আমদানির সিদ্ধান্ত সরকারের, জানালেন অর্থ উপদেষ্টা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। হঠাৎ করেই রাজধানী জুড়ে বাড়ছে নাশকতা। নগরের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। গেল 2 দিনে দেশে বিভিন্ন স্থানে 9টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। লকডাউন কর্মসূচিকে ঘিরে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়। এই দৃশ্য রাজধানীর মোহাম্মদপুরের। বাইকে চড়ে 2 দুর্বৃত্তকে দেখা যায় একটি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ করতে। বোমা নিক্ষেপ করে মুহূর্তেই সটকে পড়েন। এখানেই শেষ নয়, গেল কয়েকদিন ধরে রাজধানী জুড়ে শুরু হয়েছে আগুন সন্ত্রাসী কার্যক্রম। মিরপুর, যাত্রাবাড়ি, রায়েরবাগে গেল রাতে 3টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। হঠাৎ করেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দলের ডাকা কর্মসূচিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 1 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত 15টি ভিন্ন ভিন্ন স্থানে 17টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং গত 2 দিনে 9টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 17টি মামলা রুজু করা হয়েছে এবং এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোন গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। যে ধরনের নাশকতা কর্মকাণ্ড শুরু হয়েছে, এই নাশকতা আমি মনে করি যারা করে তাদেরকে প্রতিহত করবে ঢাকাবাসী, এবং ঢাকাবাসীর কাছে আমার সনির্বদ্ধ অনুরোধ, ওনারা আমাদেরকে সাহায্য করুক, ওনারাও প্রতিরোধ সৃষ্টি করুক, আমরা ওনাদের সাথে আছি। দেশ জুড়ে বাড়তি নিরাপত্তা দিতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া গেল রাতে রাজধানী জুড়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে 44 জনকে গ্রেফতার করেছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে 12 প্লাটুন বিজিবি। সকাল থেকে তারা মাঠে টহল দিচ্ছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে বিজিবি সদস্যরা। দেশে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের এক বৈঠক শেষে এই আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কারো মধ্যে কোনো সংশয় নেই। বিএনপি নির্বাচনী প্রস্তুতি কেমন সেই বিষয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানতে চেয়েছেন বলে জানান তিনি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, কারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তা খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। সরকারকে এ ব্যাপারে কঠোর ভূমিকা নিতে হবে। নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন খুবই তারা নির্বাচনটা যাতে সফলভাবে হয় তারা সেদিকে বেশি মনোযোগ। এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। আইনশৃঙ্খলা বাহিনী সম্বন্ধে যেটা আমি বলছি, এই উৎকণ্ঠা তো সবারই থাকে সব সময়, আর নির্বাচন আসলে সবসময় হয়। আর যারা সন্ত্রাসী কর্মকাণ্ড এটাকে দমন করার জন্য সরকার, আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে। নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ 5 দফা নিয়ে আগামী রোববার পর্যন্ত আলটিমেটাম দিয়েছে জামাত সহ 8 দল।
এই সময়ের মধ্যে দাবি মানা না হলে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা। সকালে রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীকাল শুক্রবার 5 দফা দাবিতে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আর আগামী রোববার সকাল 11টায় 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে দাবি মেনে না নেওয়া হলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসর 14 দলকে নির্বাচনী সংলাপে না ডাকার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সকালে প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করে তিনি আহ্বান জানান। এ সময় শেখ হাসিনার প্রহসনের নির্বাচনে অংশ নেওয়া কোনো প্রার্থী যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে সিইসি বরাবর লিখিত আবেদন জমা দেন তারা। রাশেদ খান বলেন, আগামী নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। তাদের দোসররা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে কোনোভাবেই নির্বাচন সুষ্ঠু হবে না বলেও মন্তব্য করেন গণ অধিকার পরিষদের এই নেতা। আমাদের যে স্পষ্ট অবস্থান সেটি হলো, যারা 24 সালের নির্বাচনে অংশ নিয়েছে, যারা দামি এবং স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছে, যারা আওয়ামী লীগের নেতা ছিল, যারা পদ পদবিতে ছিল, তাদেরকেও আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে অংশ নিতে পারবে না। এটি কোনোভাবেই সম্ভবপর নয়। রাজধানীর পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যার ঘটনায় 2 শুটার সহ 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতরাতে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। ডিবি জানায়, মামুন হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি 2 শুটার সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত সোমবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে 2 অস্ত্রধারী গুলিতে মামুন নিহত হন। রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। জানান, বর্তমান সরকার পে কমিশনের জন্য একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়া রিপোর্টে। দীর্ঘদিনের মূল্যস্ফীতি দিনে দিনে যেন বেড়েই চলছে। আশার গল্প শুনানো অন্তর্বর্তী সরকারও পড়েছে যেন বেকায়দায়। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, বর্তমান সরকারের অধীনেই হচ্ছে না পে কমিশন। পে কমিশনের কাজটা কিন্তু অত্যন্ত জটিল, ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে, ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল নাই পে কমিশনে। ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে, পুলিশের জন্য। এখন ওই 3টা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার ওই 3টা পাওয়ার পর তো ওটাকে তো আবার কনসিস্টেন্ট লাগবে, একটা একরকম দেবে, সেটা এটা সময় লাগছে না। আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কি না এটা কিছুটা আনসার্টেনটি। কারণ রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার জানিয়ে তিনি বলেন, কমানো হবে সংশোধিত বাজেটের আকার। রোজাও চলে আসছে, চিনি আমরা আমদানি করার জন্য বলেছি, সয়াবিনটা আমদানি করার জন্য বলেছি, কারণ সয়াবিনের কিছুটা শর্টেজ আছে। শর্টেজ না, বাজারটা স্টেবল আছে, যেটা ওরকম জন্য থাকে। এর আগে তো সয়াবিনের দাম অনেক বেড়ে গিয়েছিল। আর আমরা সিলেট ওসমানী বিমানবন্দরের কিছু এক্সটেনশনের কাজ আছে, কিছু অসম্পূর্ণ কাজ আছে, সেটা শেষ করা হবে। আর এছাড়া আমদানিকারকদের গাড়ি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে আইরিশদের 286 রানে আটকে দিয়ে টাইগাররা রান তুলছে দ্রুত গতিতে। 2 ওপেনার সাদমান ইসমাইল ও মাহমুদুল হাসান জয় শুরুটা করেন দারুণ। আইরিশ স্পিনার ম্যাথু হামফ্রিসের বলে সাদমানের উইকেট নেন আইরিশ উইকেট রক্ষক লরকান টাকার। 104 বলে 9-4 ও 1 ছক্কায় 80 রানে থামেন সাদমান, তবে জয় তুলে নেন সেঞ্চুরি। এর আগে মঙ্গলবার সিলেটে প্রথম টেস্টের প্রথম দিনে 90 ওভারে 8 উইকেট হারিয়ে 270 রান তোলে আয়ারল্যান্ড। আজ দ্বিতীয় দিনে নেমে মাত্র 14 বল টিকতে পেরেছে আয়ারল্যান্ড। You're talking about Mominol. Yes, this is the ideal opportunity, the ideal platform.
ময়মনসিংহের হালুয়াঘাট শ্বশুরবাড়ি থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম রতন ও তার মেয়ে নুরিয়া খাতুন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিহত রতনের স্ত্রী জুলেখা খাতুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতরাত ৩টায় উপজেলার ভুবনকুড়া ইউনিয়নে পলাশতলা গ্রামে ঘটনাটি ঘটে। সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন। জিজ্ঞাসাবাদের জন্য নিহত রতনের শ্বশুর দুলাল ও দুলালের স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকার ধামরাইয়ে 2 কেজি 600 গ্রাম হেরোইন সহ কেতাবুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব 4। সকাল 9টার দিকে উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদি এলাকায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করা হয়। আটক করা হয় কেতাবুল ইসলাম নামের একজনকে। জামালপুরে মেলান্দহে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাদিকুর রহমান সিদ্দিকী শুভর এক কর্মীর উপর হামলা করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলার শিকার মোহাম্মদ সম্রাট মিয়া ঘোষেরপাড়া ইউনিয়ন যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জামালপুর 3 আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, পূর্ব পরিকল্পিতভাবে তার এক কর্মীর ওপর হামলা করা হয়। এ বিষয়ে মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গাজীপুরের শ্রীপুরে ওয়াকফকৃত মসজিদ, কবরস্থান ও এতিমের জমি দখলের পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা এলাকায় এই সংবাদ সম্মেলন হয়। ভুক্তভোগী মাহতাবউদ্দিন লিখিত বক্তব্যে বলেন, তার বাবা 2003 সালে মৃত্যুর পর শান্তিপূর্ণভাবে সম্পত্তি দখল করে আসছিলেন। পরবর্তীতে বোনের হেবা দলিলের মাধ্যমে মাহতাব, আজহার প্রধান ও হারিস প্রধান তাদের অংশ বুঝে নেয়। কিন্তু বড় ভাই সোলাইমান প্রধান প্রতারণার মাধ্যমে 2012 সালে ত্রুটিপূর্ণ বন্টননামা দলিল তৈরি করে বড় বোন হালিমার সম্পত্তি নিজের নামে লিখে নেন। তাই প্রশাসনের কাছে দাবি, ওয়াকফ, মসজিদ ও কবরস্থানের জমিতে যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে এবং আদালতের রায় কার্যকর করে তার জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস ও স্কুল পরিচালনার সুযোগ দেওয়া হোক। আজ ভয়াল 12 নভেম্বর। 1970 সালের এই দিন রাতে উপকূলে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ভয়াল গোর্কি। উপকূলীয় এলাকায় বিভিন্ন ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ কাড়ে 10 লাখ মানুষের। ভয়াল এই দিনের কথা স্মরণ করতে গেলে আজও আতকে ওঠেন পটুয়াখালীর প্রবীণ মানুষেরা। সরকারি হিসেবে বৃহত্তর পটুয়াখালী জেলায় সেদিন রাতে 48,000 মানুষ প্রাণ হারায়। বাস্তবে এ সংখ্যা লাখেরও বেশি। বর্তমান রাঙ্গামালী উপজেলার চরমন্তাজ, সোনারচর, মৌডুবি, বড় বাইশদিয়া সহ দ্বীপ সমৃদ্ধ জনপদ পরিণত হয় জনশূন্য বিরান ভূমিতে। সমস্ত খালবিল, নদী নালায় ছিল লাশের মিছিল। এই দিনটিকে উপকূল দিবস ঘোষণার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে উত্তাল টাঙ্গাইলের নাগরপুর দেলদুয়ার। টাঙ্গাইল 6 আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষিত রবিউল আউয়াল লাভলুর মনোনয়ন বাতিল ও নতুন প্রার্থীর নাম ঘোষণার দাবিতে ফুঁসে উঠেছে তৃণমূলের নেতাকর্মীরা। শরীফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। টাঙ্গাইল 6 রবিউল আউয়াল লাভলু। সম্প্রতি 237 আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। তবে বেশ কিছু আসনে প্রার্থী নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এমন একটি আসন টাঙ্গাইল 6, যেখানে তৃণমূলের নেতাকর্মীরা ঘোষিত প্রার্থী রবিউল আউয়াল লাভলুর মনোনয়ন বাতিল ও নতুন প্রার্থীর নাম ঘোষণার দাবিতে মাঠে নেমেছেন। কর্মীদের সাথে যাদের সম্পৃক্ততা ছিল আন্দোলন সংগ্রামে, যারা সবসময় সময় দিতে পারছে, তাদের বাদ রেখে বর্তমানে লাভলুকে মনোনয়ন দেওয়া হয়েছে, যার সাথে আমাদের কোনো পরিচয়ই নাই। দেশনায়ক তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের এই প্রার্থীর পরিবর্তে নতুন প্রার্থী আমাদের দেলদুয়া নাগরপুরের এমন প্রার্থীকে দেওয়া হোক যার অবদান আছে। 2018 ফ্যাসিস্টদের নির্বাচনে লাভলু সাহেব জাসদ থেকে নমিনেশন কিনে জাসদের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। দেলদুয়া নাগরপুর 6 আসনের যাকে সম্ভাব্য প্রার্থী করা হয়েছে, আমরা এতে সন্তুষ্ট না, কারণ দুঃসময়ে দুর্দিনে তাকে আমরা পাইনি। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন এই দেলদুয়া নাগরের 6 আসনের আমজনতা কি চাচ্ছে, যে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে জনাব লাভলু সাহেব, আমরা এটার পরিবর্তন চাচ্ছি। আমি রিকোয়েস্ট করবো হাইকমান্ডের কাছে এই 16টি বছরে যে আপনার ত্যাগ স্বীকার করছি, ত্যাগের জন্য আমরা একটা মূল্যায়ন হয়। সম্প্রতি বিএনপি নীতি নির্ধারকদের কাছে পাঠানো এক চিঠিতে তৃণমূলের নেতাকর্মীরা দাবি করেন, 2008 সালে স্বতন্ত্র প্রার্থী খন্দকার আব্দুল বাতেনের পক্ষে কাজ করেছিলেন লাভলু। 2018 সালের নির্বাচনে বিএনপি প্রার্থী গৌতম চক্রবর্তীর বিপক্ষে গিয়েও কাজ করেছেন। আজ আমার 90 বছর বয়স হয়েছে, আমি কিন্তু লাভলু চিনি নাই বা দেখি না, তার নাম শুনি নাই। নাগরপুরের পরিবর্তন চাই আমরা। যে প্রার্থী আসছে, এই প্রার্থী আমাদের এই এলাকায় কেউ চিনেই না
এবং তারে কোনো দিন দেখেও নেই। এই চার দোকানে যে অর্থ এলাকার সব মানুষই আসে, লাভলু ভাইকে চায় না। আমার 80 বছর বয়স হয়েছে, আমি লাভলু নেই দেখিনি, ভোট দিব কি করে। বিশেষ করে দেলদুয়ারের অধিবাসী যারা আছি খুব ব্যথিত, দুঃখিত। এই জন্য একটা পরিবর্তন চাই। আমরা যে প্রার্থী করছি সেটা আমাকে আসে নাই, যে প্রার্থী আপনারা দিচ্ছেন এই প্রার্থী আমাকে আমরা কোনদিন দেখিও নাই, আমরা চিনিও না। যে মনোনয়নপত্র পাইছে তারা আমরা চিনি না। আমি খুবই কম চিনি, ব্যক্তিগতভাবে আমি খুবই কম নাম শুনছি এবং কি তারা দেখিও নাই কোনোদিন। মানে যারা দিচ্ছে ওরা আমরাই চিনি না, মানে আমাকে দেখাই হয় না তার নাকি। এমন একজন প্রার্থীকে বিএনপির মনোনয়ন দেয় একদিকে যেমন দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে বিভেদ বাড়ছে তৃণমূলে। তাই দ্রুত মনোনয়ন পুনর্বিবেচনার দাবি নেতাকর্মীদের। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পুলিশ জানালেন ডিএমপি কমিশনার কঠোর হওয়ার আহ্বান বিএনপি। রোববারের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অবস্থানের ঘোষণা জামাত সহ 8 দলের। রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও চিনি আমদানির সিদ্ধান্ত সরকারের, জানালেন অর্থ উপদেষ্টা। সে পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।